মায়ানমার বর্ডারের পাশে ভারতীয় জীবন। এই হচ্ছে ভারতীয় জীবন। বর্ডারের পাশে ভারতীয় জীবন মিলেমিশে একাকার হয়ে গেছে, যেহেতু এখানে বর্ডারের মানে শুধুমাত্র এদের জন্য ছাড়, আমাদের জন্য নয়, মানে স্থানীয় মানুষের ক্ষেত্রে যে ছাড়টা রয়েছে তার জন্য। কিন্তু আমরা যদি ভারত বাংলাদেশ বর্ডার ধরি, বনগাঁ পেট্রোপোল বর্ডার, তাহলে কিন্তু পুরো আলাদা। ভারত বাংলাদেশের মধ্যে করা একদম বেষ্টনী রয়েছে, নিরাপত্তা বেষ্টনী, ওটা পেরিয়ে ওপাশে যাওয়া যায় না, এপাশে আসতে পারে না। পুরো এরিয়াটাই হচ্ছে ফেন্সিং দিয়ে মোড়া বা সীমান্তের কাঁটাতার দিয়ে মোড়া। এখানে সেটা নেই, ওর জন্য এখানকার মানুষ একটু শিথিলতা রয়েছে, জন্য এখানকার মানুষ এর সংস্কৃতি মিলেমিশে এক হয়ে গেছে। আমরা দাঁড়িয়েছি পুরো বর্ডার বা ফেন্সিংয়ের সামনে। এপাশে যা দেখতে পাচ্ছি যে ছোট্ট বাড়িটা পুরো বার্মার মধ্যে পড়ে। ওই যে এখান থেকে ফেন্সিং শুরু হয়েছে, ফেন্সিং শুরু হয়ে দিকে যাচ্ছে। এই যে পেঁপে গাছটা রয়েছে এটা ইন্ডিয়ার, আর পেঁপে গাছের পরে যে ফেন্সিং রয়েছে এটা বার্মার পাশে নদী রয়েছে, নদীর একটু এপাশে নোম্যান্স ল্যান্ড মতো রয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর বার্মার ওদিকে দেখুন কত সুন্দর, ওদিকে একটা পেট্রোল পাম্প রয়েছে, ওটাও বার্মার। আর ওপাশে পাহাড় বাড়িঘর সবই বার্মার। আমরা কিছু দূর এসে আবার নদীর দিকে যাচ্ছি এবং বর্ডার সাইড এরিয়ার দিকে যাচ্ছি। এটা কি নদী? হ্যাঁ, এটাই নদী। এটাও হচ্ছে তিয়াও রিভার। এটাই হচ্ছে তিয়াও রিভার। তিয়াও রিভারের একদম পাশে দাঁড়িয়ে আছি আমরা। আর যদি এইটা পার করা যায়, ওপাশেই বার্মা। আমি আপনাদের দেখাচ্ছি, ওই যে হলুদ একটা জিনিস নিয়ে মাছ ধরছে ওরা কিন্তু বার্মার মানুষ। এখান থেকে বেঁকে গেছে, এটাও বার্মার মধ্যে পড়ে। ওরা বার্মার মানুষ, আর এপাশে ভারতবর্ষের মানুষ কিন্তু ওপাশে নামতে পারে না বা নামে না। ওপাশে একটা ঘাট রয়েছে দেখছি, জানি না নামে কিনা, তবে ওইখানে রয়েছে ওইটুকুনি জল। আমাদের হয়তো এই জায়গা থেকেই পার করার কথা বলছিল, তবে ইলিগ্যালভাবে যাওয়াটা উচিত নয়, পার হবও না। আচ্ছা, ওখান থেকে ওরা নুড়ি তুলছে, নদীর ভেতর থেকে মাছ ধরছে না, ওরা হচ্ছে ওই ড্রামগুলো কেটে কেটে ওইখান থেকে নুড়ি তুলছে। নুড়ি তুলে তারপর ওপরে রাখছে। এটা পুরো বার্মার বা মিয়ানমারের মধ্যে এটা পড়ে একদম। এখান থেকে যেই বেঁকে গেছে এই জায়গাটা, বাঁকার অংশটাও মিয়ানমার। আর এটা হচ্ছে তিয়াও রিভার বা তিয়াও নদী। এরকম সরু একটা তিয়াও নদী, পাহাড়ি নদী, যেটা পুরো ভারত এবং মায়ানমারকে পৃথক করেছে। এইখানে আন্তর্জাতিক সীমানাকে পৃথক, মানে সীমানাই হচ্ছে এটা। তিয়াও নদীর দ্বারাই পৃথক হয়েছে ভারত মায়ানমার। আর তিয়াও নদীর পাশেও বাড়ি রয়েছে অনেকের পাশে। মায়ানমারের একদম এখান থেকে মোটামুটি কিছু ছুড়ে দিলে ওপাশে চলে যাবে, ওপাশ থেকে কিছু ছুড়ে দিলে এক পাশে চলে আসবে। তবে নদীর স্রোত এখানটায় বেশ ভালোই রয়েছে। আর এইখানে একদম নদীর পাশেই বসতি রয়েছে। আর না, নামার কোনো জায়গা নেই এখানে। বাড়ির বাদবাকি অংশগুলো ওখানে চলে যায়। আর আমরা দেখতে পাচ্ছি ওপাশে পুরো মায়ানমারের বাড়িঘর, একই রকম বাড়িঘরের কোনো পার্থক্য নেই। এপাশে যেমন ওপাশেও তেমন, তবে অবশ্যই টিনের বাড়িগুলো বেশি, এপাশে টিনের বাড়ি কম। এপাশে কাঠ ইটের বাড়ি বেশি, ওপাশে টিনের বাড়িটা বেশি, কারণ ওপাশের মানুষ একটু বেশি অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে ভারতবর্ষের থেকে। তো আমরা আবার সামনে যাব। এইটুকু দৃশ্য দেখানোর জন্যই আপনাদের এইটুকু দৃশ্য দেখানোর জন্য এখানে আসা, যেখান থেকে মায়ানমার কতটা কাছে। আমরা উপরে উঠে সামনের দিকে যাই। এখন বাজে 10:30। রাস্তার কোথাও কিন্তু একটুও ছায়া নেই। এদিকে পাহাড়ের একটা অংশ উপরে উঠে গেছে, এদিকে নিচে নেমে গেছে, তার পাশ দিয়ে আমরা হাঁটছি, কিন্তু কোথাও বিন্দুমাত্র ছায়া নেই। এবার আমরা এমন একটা জায়গা আপনাদের দেখাবো। আমরা পুরো রাস্তা থেকে নেমে আসলাম। রাস্তা থেকে নেমে আমি যাচ্ছি এরকম একটা নিচের দিকে। নিচ থেকে বলতে তিয়াও নদী যেটা রয়েছে, তিয়াও নদীর একদম কাছে। তো এখানকার জনবসতি এইরকম, টিনের ঘর। এপাশে ওপাশেও মায়ানমার বা বার্মার টিনের ঘর, এপাশেও ভারতের মিজোরামের জোখাউথারের টিনের ঘর। ওপাশে যে জায়গাটা রয়েছে তার নাম রিখাউদার, আর এপাশে জোখাউথার। মাঝখান থেকে প্রবাহিত হয়ে গেছে তিয়াও নদী। এই যে তিয়াও নদী, যেই বাঁকটা আমি দেখাচ্ছিলাম সেই বাঁকটা, এবং এর পাশ দিয়ে গড়ে উঠেছে জনবসতি। তবে এখানে হেঁটে খুব কম মানুষ চলছে, প্রায় সব মানুষের বাড়িতেই বাইক রয়েছে। বাইকটা খুব প্রেফার করে এনারা। আর মায়ানমারের বাইক দাম 20,000, ইন্ডিয়ান কারেন্সিতে কেনাও সহজ। এই একটা বাড়ি দেখুন, যেমন একদম নদীর পাশে অবস্থিত, ছোট্ট একটা টিনের বাড়ি। তবে বাড়ির সামনে এরকম জলের ট্যাঙ্কার রাখা রয়েছে, জল এখান থেকেই নেন, জল প্রত্যেকে বোঝাই করে রাখেন সামনে।
আর এই পাশটা দেখুন, পুরো তিয়াও নদীর পাশে আমরা চলে এসেছি। ওপাশে যে কাজ হচ্ছে ওটা মায়ানমারের মধ্যে কাজ হচ্ছে। ওপাশে যে কাজ হচ্ছে পুরো মায়ানমার, ওইখান থেকে পাথর তুলে নিয়ে যাচ্ছে বোঝাই করে। এই তিয়াও নদী থেকে পাথর তুলে নিয়ে বোঝাই করে মায়ানমারের ভেতরে বা বার্মার ভেতরে চলে যাবে। তবে জোখাউথারের এদিকে যেটা তিয়াও নদীর পাশে, এটা অনেকটা বস্তি ধরনের। বস্তি বলতে এখানকার মানুষ আর মায়ানমারের মানুষ কোন মানুষ রয়েছে এখানে সেটাও বোঝা শক্ত, কারণ আমরা ভাষা তো এমনি বুঝতে পারছি না, মিজোরামের মিজো ভাষা। তার থেকে বড় কথা এখানকার মানুষের ভাষা আরোই বুঝতে পারছি না। এই আঙ্কেল কাঠ নিয়ে যাচ্ছে। আর এইখানে জায়গাটা দেখুন, রাস্তার অবস্থা কি, ওই পাশে সমস্ত জল এইটুকু জায়গা দিয়ে চলে যাচ্ছে। আর এখানে একটা ছোট্ট কাঠ রাখা হয়েছে যেটা দিয়ে আমাদের পার হতে হবে, পার হয়ে ওদিকে যেতে হবে। আর এখানে ফার্মিং চলছে, বাড়ির মেয়েরাই কিন্তু ফার্মিং করছে। এরকম ছোট্ট ছোট্ট জায়গা যেগুলো সমতল জায়গা, এই জায়গাগুলোতেই গাছ লাগানো হয়। আর এই পাশে আমরা চলে এসেছি যেখানে, সেখানে বেশ মনোরম এবং সুন্দর জায়গা, তবে একটু রুক্ষ, এখানে ধুলোবালি বেশি। এর পাশ থেকে দেখতে পাচ্ছি পুরো বস্তি বা কলোনি। এখান থেকে রাস্তাটা পুরো তিয়াও নদীর পাশ দিয়ে চলে গেছে বহুদূর, জোখাউথারের মধ্যেই। এ পাশে মায়ানমার বর্ডারের পাশে যেই বসতি দেখা যাচ্ছে, সেই বসতিটা দেখুন কেমন, খুব সুন্দর। এগুলো হচ্ছে কিছু একটা ফুলের গাছ, আমি নাম জানি না। তবে পাহাড়ি অঞ্চলে না, নর্থ ইস্ট অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে ফুল মানুষ খুব পছন্দ করেন। এই বাড়িটার সামনেও অনেক ফুল গাছ লাগানো রয়েছে। ফুল বেশ ভালোই মানুষ পছন্দ করেন এখানে। মায়ানমার আর ভারত, আমরা যদি ওদিকে যেতে পারতাম ভালো হতো, কিন্তু বেআইনিভাবে যাওয়া যাবে, আইনিভাবে যাওয়া যাবে না, তাই ওদিকে যাচ্ছি না। এখানে একটা গাছ রয়েছে, গাছের নিচে একটা বসার জায়গা রয়েছে, এখানে একটু বসে বিশ্রাম নিই, কারণ অনেক হাঁটছি, পুরো রোদ। আর ছাতাটা নিয়ে আসেনি, ব্যাগে ধরবে না জন্য, ছোটো একটা ব্যাগ, তবে নিয়ে আসলে ভালো হতো। এখানকার সব মানুষই ছাতা নিয়েই ঘুরছে, প্রচণ্ড রোদ, রোদের তীব্রতা এখানে বেশি, কড়া কিরণ দিচ্ছে সূর্য আজকে। আর এই রাস্তা এরকমভাবে সোজা চলে গেছে, চলে গিয়ে বাঁদিকে বস্তির দিকে ঢুকেছে, আর ডান দিকে চলে গেছে নদীর পাশ দিয়ে যে জনবসতি রয়েছে সেই জনবসতির দিকে। এই দিকের মানুষ কিন্তু মুরগি প্রতিপালন করেন। মুরগিটার চেহারা দেখুন, পাহাড়ি মুরগি পুরো, আর গলার ওখান থেকে পুরো পালক উঠে গেছে, বেশ পা লম্বা। এইগুলো অনেকটা দেখা যায় আমাদের ঝাড়গ্রাম বা জঙ্গলমহল এলাকায় আর সুন্দরবনে, এগুলো দিয়ে হচ্ছে মোরগ লড়াই করে, সেই রকমই অনেকটা তেজি মোরগ এটা। আমি বসে আছি একদম তিয়াও নদীর পাশে, এখান থেকে তিয়াও নদীর দৃশ্য হচ্ছে এইরকম, বেশ খরস্রোতা নদী। এখানে ভালোই স্রোত রয়েছে, যেহেতু ওপর থেকে জলধারা নেমে আসছে, এদিকে ভালোই স্রোত রয়েছে। আর ওপাশে মায়ানমারের বসতি। মায়ানমারেও ওদিকে চার্চ রয়েছে। আসলে মায়ানমারের যে ধর্ম রয়েছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের মানুষের সংখ্যাই ওদিকে বেশি, প্রায় 88 বা 90% বৌদ্ধ ধর্মের মানুষ। এছাড়া খ্রিস্টান ধর্ম কিছু রয়েছে, আর হিন্দু ধর্ম একদম কম রয়েছে, খ্রিস্টান মুসলিম রয়েছে। প্রায় 90% বৌদ্ধ ধর্ম, আর 4 করে খ্রিস্টান আর মুসলিম, আর 2% হিন্দু রয়েছে মায়ানমারে। এই হচ্ছে মায়ানমারের জনসংখ্যার মানে ধর্মীয় যে বিভাগ সেটা। ওদিকের দৃশ্য দেখতে বেশ ভালোই লাগলে, যেতে পারলে ভালো হতো, কিন্তু মায়ানমার পার্শ্ববর্তী গ্রামের দৃশ্য এইটা। টিনের বাড়ির উপরে এখান থেকে বাইক উঠিয়ে নিয়ে ওপরে রেখেছে, এটা একটা ব্যাপার। আর এখান থেকে যেহেতু পাহাড়ি এরিয়া, ওপর থেকে নিচে নেমে আসছে, তাই রাস্তাঘাট এইরকম একদম বাজে রাস্তা। এখানে রাস্তা নির্মাণ করাই হয়নি, ওই পাথর বা নুড়িগুলো দিয়ে যে রাস্তা নির্মাণ করা হয়েছে ওগুলো
ওই রাস্তাটুকু রয়েছে, বাদ বাকি এইরকম ভাঙাচোরা। কিছু কিছু জায়গায় যেখান থেকে জলের ফ্লো আসছে, পাহাড় থেকে জল নেমে আসছে নদীতে যাওয়ার জন্য, এই টিআই নদীতে যাওয়ার জন্য, সেখানটায় এইরকম ভাঙাচোরা। আর প্রত্যেক বাড়ির জন্যই এক একটা করে জলের ট্যাঙ্কি রয়েছে। জল আসলে ওনারা জল তুলে রেখে দেন ট্যাঙ্কিতে ভর্তি করে। মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে গেছে ছোট্ট নদী টিয়াও, আর দুপাশে মায়ানমার এবং ভারতের বাড়িঘরও এক, সংস্কৃতিও এক, এবং আচার আচরণ ভাষা শিক্ষা সমস্তই এক। তবে মায়ানমার থেকে এপাশে কিন্তু অনেকে পড়তে আসে, অনেক স্কুলে, যেটা দেখাচ্ছিলাম আগের ভিডিওতে, যে মায়ানমার থেকে এখানে অনেকে স্কুলে পড়তে আসে এবং মায়ানমার থেকে এখানে ডাক্তারও আসে, আর এইখান থেকে মায়ানমারে বাজার করতে যায়। এরা পুরোপুরি বাজারের উপর, মানে মায়ানমারের বাজারের উপরে নির্ভরশীল। ওদিকে রিখাওদার রয়েছে, রিখাওদারের বাজারের উপরেই এই সমস্ত মানুষ নির্ভরশীল। ওখান থেকে যদি কিছু না আসে তাহলে এখান থেকে পাবে না। আর আইজল শহর থেকে আনতে গেলে অনেক খরচা হয়। আইজল শহর থেকে এই জায়গার দূরত্ব 180 কিলোমিটার প্রায়। আর জিনিসপত্র যদি আনতে হয় তাহলে ওই সুমোতে করে আনতে হয়, যেগুলো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের সুমো, সেগুলোই করে, এবং খরচাও বেশ ভালোই হয়। ওর জন্য মায়ানমার থেকে নিয়ে আসা সহজ মনে করে। আর এখানকার 1 টাকা মানে মায়ানমারের 44 বা 45 টাকা। আলবাস্তা গার্ডেন, এটা একটা গার্ডেন। এখান থেকে উপরে উঠে গেছে পাহাড়ের নিচে ছোট্ট বস্তি, আর নিচেও চলে গেছে একটা রাস্তা। তবে অনেক বড় বড় গাড়ি দিক থেকে যাচ্ছিলো, আর রাস্তাটা দেখুন কি বাজে অবস্থা, এর উপর দিয়েও বড় গাড়ি চলাচল করছে। দ্য খুয়াজিন উচ্চারণ করাটাও কষ্ট। এখান থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে ওদিকে, আর এদিকে একটা খাওয়ার হোটেল রয়েছে। হোটেল এদিকে বেশ ভালোই রয়েছে। আর বড় ছাতা, মাথায় টুপি, তাও ছাতা। আর আমাদের মাথায় টুপি নেই, বিশাল বাজে অবস্থা, এত রোদের তেজ, প্রখর কিরণ। আর এখানে একটা ছোট্ট বাড়ি এবং বাগান। বাগানের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা চলে গেছে পুরোপুরি নদীর পাশে। এ পাশে চলে গেছে গ্রামের রাস্তা, আর এ পাশে নদীর পাশের রাস্তা। এখান থেকে নদীটা আরও কাছে, নিচে নেমে এসছে পুরোপুরি নদী। আমি যদি এখান থেকে দেখাই, এখান থেকে নদী হচ্ছে এইটুকু দূরত্ব। ब्रदर, इज दिस तियाव रिवर? या अच्छा, रोड कहाँ तक जाता है? ये वाला असम राइफल पॉइंट ना। अच्छा, उधर रास्ता नहीं है। আচ্ছা আচ্ছা। তো এখানে তিয়াও রিভার থেকে অনেকে ছোট ছোট বালি তুলছে। ওপাশে দেখাচ্ছিলাম যেমন মায়ানমারের লোকেরা বালি তুলছে, বালি বলতে ছোট খোয়া আর কি। এপাশে তিয়াও নদী থেকে এপাশের জোখাওথারের লোকেরাও বালি তুলছে, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এই জায়গাটায় নদীর জলের আওয়াজ তো বেশ ভালোই। এখানে এরকম এখানে বালি তুলে নিয়ে যাচ্ছে। আর এখান থেকে জোখাওথার, এখান থেকে মায়ানমার খুব কাছেই, বালি তুলে এরকমভাবে ছেঁকনিতে ছেঁকে তারপরে নিয়ে যাচ্ছে ছাঁকনিতে। আর এখান থেকে মায়ানমার একদম কাছে। দিস সাইড বার্মা, কত কাছে এখান থেকে মায়ানমার, কিন্তু যাওয়া যাবে না। এখান থেকে যাওয়া যাবে, তবে না যাওয়াটাই ভালো। এখান থেকে হয়তো যাওয়ার কথা বলছিলেন ওনারা। এই হচ্ছে ব্যাপার এখানকার। আর এগুলো এখান থেকেই তোলা, এই নদীর মধ্যে থেকে এগুলো তোলা। এগুলো হয়তো আবার বিক্রি করে দেবে, এটাও একটা কাজ এখানকার। ভারতীয় জীবন এখানে এরকম। আর আমি যদি এইখানে যাই, প্রচুর বাইক রয়েছে, সব মায়ানমারের বাইক বা বার্মাস বাইক। মাটি রয়েছে, এখান থেকে আর কিছু নেই। ড্রেসিংয়ের কাজ চলছে, নদীটা এরকমভাবে ঘুরে গেছে। তবে এখানে কিন্তু বিএসএফ তেমন একটা নেই। তবে যেটা আমি শুনছিলাম, যেই অংশগুলোতে কাঁটাতার নেই সেই অংশগুলোতে ফেন্সিং বা সীমানার ব্যবস্থা করছে ভারত সরকার, যাতে করে অবৈধ অনুপ্রবেশ মানে বাঁচানো যায় বা ঠেকানো যায়। নদীর তেজ ভালোই, তবে যদি মনে করে ওরা আসবে এদিকে, আসতেই পারে এখান থেকে। আর এরকম মাঝে একটা চর পড়ে গেছে ওই খোয়া বালির, সেগুলোই তুলে নিয়ে আসবে ওরা। একদম মায়ানমার বর্ডারের পাশে ভারতীয় জীবনই হচ্ছে এরকম। সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে, সংস্কৃতি ভাষা চেহারাও মিলেমিশে একাকার। কে মায়ানমার থেকে আসা, কে এইখানে বাসিন্দা, আমরা বুঝতে পারবো না। আমরা বাইরে থেকে এসেছি, আমরা তো বুঝতে পারবোই না, কারণ মুখের যে মুখাবয়ব সেটাও একই রকম।
বুঝতে গেলে এখানকার স্থানীয় মানুষের সাহায্য নিতে হবে। এই যে টু মেনি লাইভস লটস অফ ড্রাগস উই ভ্যানজিন যে না, আচ্ছা এখানে ড্রোন ব্যবহার নিষিদ্ধ। আমি যেটা বলছিলাম এখান থেকে সহজে আসতে পারি কি না, তবে ড্রোনের যে জায়গাটা দেখাচ্ছিলাম সেখানে কমব্যাট ফোর্স বসে রয়েছে। ইন্টারন্যাশনাল বর্ডার এরিয়া, ওই জায়গাটায় ভিডিও শ্যুট করা যাবে না বা ছবিও তোলা যাবে না। ড্রোন উড়লে ওরা ওখান থেকে মেরে নামিয়ে নেয়। আগে এরকম হয়েছে, ওর জন্যই বলে দিলেন এনারা যে ড্রোন উড়লে ওরা ওখান থেকে মেরে নামিয়ে নেয়, ওই অঞ্চলের ভিডিওটা করা যাবে না। যাই হোক, করছি না। আর এখানে একটা ছোট্ট দোকান রয়েছে, আর এপাশে বসতি। এপাশে কমব্যাট ফোর্সের এরিয়া, আর এপাশে বসতি। আর দোকানগুলো তৈরি করা পুরোপুরি প্লাই দিয়ে, একটা টিন আর প্লাই দিয়ে দোকান। ওর একটা চোখ, ও কিন্তু ভয় পাচ্ছে। হোয়াট ইজ হিজ নেম? দবি। দবি না, দরকার নেই, ছুটে আসলে মুশকিল। দবি আমাকে দেখে অনেক চিৎকার করছিল, এখন ওর জন্য বিস্কুট কেনা হয়েছে। দেখি বিস্কুটটাও খাই কিনা, আমাদের ভাষাতে বুঝতে পারবে না। দেখি, এলো এলো এলো, দবি দবি দবি, बुला के दो। ये लो দবি, বিস্কিট বিস্কিট। ও ভয় ভয় পালাচ্ছে, ভয় পালাচ্ছে। বিস্কিট বিস্কিট খাবে কি? हो यहाँ पे रख दूँ, खाएगा वो? দবি লো। ও ওখান থেকে এসে যদি খায় খেয়ে নেবে, ওর জন্যই বিস্কুটটা কেনা। যাই হোক, এটা ডাস্টবিনে ফেলতে হবে। এই হচ্ছে মায়ানমার বর্ডারের পাশে ভারতীয় জীবন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা লাইক শেয়ার তো করবেনই, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনে আমার ভীষণ প্রয়োজন। তো চলুন, সামনে আরও যদি কিছু দৃশ্য থাকে আপনাদের দেখাই। রোজ রোজ নাকি শুনছি ইয়ে হবে, ঝড় হবে। তো এখানে মুরগির ফার্ম কী করে করে দেখুন। ছোট ছোট এরকম রাস্তার পাশে ছোট এরকম খাঁচা বানানো রয়েছে, তার মধ্যেই ছোট ছোট মুরগিগুলো রয়েছে। আর লেন্সে ঠোকর মারতে পারে। যাই হোক, ছোটো মুরগি রয়েছে, নিচেও রয়েছে, মাঝখানে ওপরে 3টে তাক করা রয়েছে এই মুরগিগুলো। এগুলো বড় করে এখানে বিক্রি করবে। ও আবার এপাশেও রয়েছে একটা বড় পেটির মধ্যে আলো দেওয়া। এইভাবে এই জোখাওথার অঞ্চলে মুরগির চাষ হয়। একটু বড় করে হয়তো বিক্রি করে দেবে, আবার কোনো বড় জায়গায় নিয়ে যাবে, এটাও হতে পারে। কারণ বড় হয়ে গেলে তো এত মুরগি এখানে ধরবে না, এটাই হচ্ছে ব্যাপার। আর দেখুন বাইকটা দেখুন, সামনে আবার ডিশ রয়েছে বাইকের। আর এখানে হচ্ছে নিউ আনবো। আচ্ছা কেনবো, আচ্ছা কেনবোই, এটা কেনবোরই। কেনবোর সিম্বল হচ্ছে এটা, কেনবোরই নতুন মডেল হচ্ছে নিউ আনবো। এটাও তাই, নিউ আনবো। প্রচণ্ড গরম এখানে, আর ছাতা আনিনি, রুমালটা ভিজিয়ে মাথায় দেওয়া হয়েছে একটুখানি রক্ষা, নাহলে বিশাল গরম লাগছে। আমাদের ওপরে যেতে গেলে 2টো পথ রয়েছে। এখান থেকে সিঁড়ি রয়েছে, ডাইরেক্ট ওপরে উঠে যাবে, আর এখান থেকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। সিঁড়ি দিয়ে হেঁটে যেতে লাগবে 5 মিনিট, আর রাস্তা দিয়ে হেঁটে যেতে সময় লাগবে 20 মিনিট। তবে সিঁড়িতে যা খাটনি হবে 5 মিনিটে হচ্ছে 1 ঘন্টার খাটনি হয়ে যাবে। যাকে আমরা রাস্তা দিয়েই যাব। আমরা চুজ করলাম এই পথটা ওঠার জন্যে। দেখুন কতগুলো সিঁড়ি। সিঁড়িগুলো যদি আমি গুনি তাহলে এখানে 1000 পিসের বেশি সিঁড়ি হয়ে যাবে। আমরা রাঁচিতে গিয়ে ওয়াটারফলস দেখার সময় সিঁড়ি গোনে অনেকে, যে কতগুলো সিঁড়ি নিচে নামলাম। আর এখানে পাহাড়ি অঞ্চলের শর্টকাট পথ হচ্ছে এই সিঁড়ি। তবে খুব একটা লোক এই সিঁড়ি দিয়ে যাতায়াত করে না আমার যা মনে হয়, নাহলে এত নোংরা থাকতো না, পরিষ্কার থাকতো। দেখুন পাহাড়ি মুরগির ডাক, কত কড়া ডাক। আর এখান থেকে নামছে
বাচ্চারা দূর থেকে রোদ ওখানে জন্যে। আচ্ছা আমরা উঠছি, আমাদের কষ্ট হচ্ছে। এই ম্যাডাম হাই, এই ম্যাডাম পিঠে এরকম বাচ্চা নিয়ে নামছে, ও ঘুমিয়ে পড়েছে। এই স্লিপিং ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়ে নামছে নিচে। পাহাড়ি জীবনযাত্রা কতটা কষ্টকর হয় আমাদের। এমনি এইটুকু উঠতে গিয়ে জীবন বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, আর ওনারা এখানে প্রতিনিয়ত ওঠেন। যাই হোক, আরও অনেকটা উঠতে হবে আমাদের। কতটা সিঁড়ি চড়ে আসলাম, আরও কতটা যেতে হবে। এমনি দিনে দুবার চড়া যায়, 5-6 কিলোমিটার দৌড়ে যা খাটনি হয় তাই হয়ে যাবে, শুধু হাঁটুটা ক্ষয় একটু বেশি হবে। পাহাড়ি অঞ্চলে যাতায়াত অত্যন্ত কঠিন। আমি কথা বলতে গিয়ে কথা বেঁধে আসছে, আর একদম শেষে পৌঁছে গেছি। অ্যাট লাস্ট 1000-এর বেশি সিঁড়ি পেরিয়ে চলে এসেছি একটা জায়গা। এখান থেকে আরেকটু উঠলেই আমাদের হোমস্টে, কিম হোমস্টে। পুরো মিজোরাম শহরে আমি মিজোরাম শহরে এরকম বোর্ড কোথাও দেখিনি। জোখারথায় ঢোকার পর এরকম বোর্ড অনেক দেখছি। এটা হচ্ছে MSACS, ওই রিজিওনাল HIV ইন্টারভেনশন, জোখাউথার চাম্পাই ডিস্ট্রিক্ট। ব্যাপার হচ্ছে এটা কেন হতে পারে, পুরো মিজোরামে কিন্তু এরকম আমি দেখিনি, কোথাও বোর্ড দেখিনি, শুধু জোখাউথারে বেশি দেখছি। হতে পারে এখানে HIV সংক্রমিত মানুষের সংখ্যা বেশি, এটা হতে পারে, কারণ এখানে অনেক বোর্ড দেখা যাচ্ছে এবং অফিসও রয়েছে। মায়ানমার থেকে খুব তাড়াতাড়ি চলে আসতে পারে, এরও কারণ হতে পারে, যে কোনো কিছু হতে পারে।